ভোট তো শেষ হয়ে গেল, মমতা ব্যানার্জির সরকারও উল্টে গিয়েছে। আপনি কি ভাবতে পেরেছেন এমন একটা রেজাল্ট বিজেপি করবে? বিজেপি সরকার করবে এই অনুমানটা আমার নির্বাচনের প্রায় 1.5 মাস আগে থেকে আমার নিজের ভিতরে এটা একটা ধারণা হিসেবে তৈরি হচ্ছে। আমি বিভিন্ন মানুষের কাছে, আমার পার্টি নেতাদের কারোর কাছে এই সম্ভাবনার কথা বলেওছি। এরকম পক্ষে 171টা আসন নেই। আমার অনুমান ছিল 180 পর্যন্ত 107 হয়ে যাবে। কিন্তু বিজেপি সরকার করবে এ ব্যাপারে আমি প্রায় নিশ্চিত ছিল। কিভাবে দেখছেন আপনি এই ভোট পরিবর্তন সেটা? 21-এ কি এর থেকেও বেশি হয়েছিল? অনেকে বলছে নাকি তৃণমূলের আরো 4 ডবল হিংসা হতো। আপনার কি মনে হয়? 2021, 2011, 2016 প্রতিবারই এর চাইতে বেশি। 2011 মমতা ব্যানার্জি রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন, আর মমতা ব্যানার্জির বাইরে আমাদের পার্টির জোনাল সেক্রেটারি অনেক গুরুজি 2011 নির্বাচনের ফল বেরোনোর 45 দিনের আমাদের 30 জন কংগ্রেস ছিল। আমাদের 800 বেশি পার্টি অফিস চলে। 2013 সালের দিল্লির সেই অনভিপ্ত ঘটনার পরে এক রাতে আমাদের 1300 পার্টি অফিস। আমাদের অজস্র কমরেড পথছাড়া হয়েছিল। আমাদের বহু কমরেডের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছিল, এদের ফসল কেটে নেওয়া হয়েছিল, এদের মাছ কেটে নেওয়া হচ্ছিল, জমিতে নিজের জমিতে চাষ করতে দেওয়া হয়নি, বর্গাদানের জমি কেটে নেওয়া হয়েছিল। আর 2021 সালে নির্বাচনের ফল প্রকাশের পরে যেহেতু সেবার প্রধান বিরোধী দল হয়েছিল বিজেপিরও 27 জন কর্মী আমার যত মনে আছে নির্বাচনের ফল বেরোনোর 2 মাসের। সুতরাং মমতা ব্যানার্জির দল তারা হিংসা এবং ঔদ্ধত্যকে উচ্চতম মাত্রায় নিয়ে গেছে। আমি বিজেপির রাজ্য সভাপতিকে ধন্যবাদ জানাবো। এখন পর্যন্ত তিনি যা স্টেটমেন্ট করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তার স্টেটমেন্ট তাতে বহু মানুষের ভেতর বহু প্রতিহিংসা জোরদার করবার ইচ্ছে থাকলেও তার সবটা কোনো ভবিষ্যতে কি হবে আমি জানি না। কিন্তু একটাও ঘটনা ঘটা উচিত না, যেমন গতকাল মমতা ব্যানার্জিকে চোখ চোর শোনানো হচ্ছে, উচিত ছিল। অন্য আরো যা যা হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক কিছুই উচিত ছিল না। কিন্তু আমাকে যদি তুলনামূলক আলোচনায় আসতেই হয় তাহলে নিশ্চিতভাবেই বলতে হবে যে একটা সম্পূর্ণ হিংসামুক্ত নির্বাচন হচ্ছে। নির্বাচন যে দুদিন হয়েছে 23 এবং 29 এপ্রিল, সেই দুদিন পশ্চিমবঙ্গবাসী একটাও তো পাচ্ছে। এই সত্যটা খুব মানতে হবে। আবার নির্বাচন উত্তরকালে ফলাফল বেরোনোর পরে যে হিংসায় দেখতে অভ্যস্ত ছিলাম সেই হিংসা এখন পর্যন্ত দেখতে পাই। তবে একটি ঘটনা ঘটাও পারব, আমি আবেদন করবো বিজেপি দলের কাছে, রাজ্য সরকারের কাছে, যে একটি ঘটনা যেন না ঘটে। গণতন্ত্রের সুস্থ পরিবেশ বজায় থাকে, রাজনীতি সেই বিরোধিতা তো আমার সেই বিরোধিতা কিন্তু হিংসাত্মক ঘটনা, প্রতিহিংসামূলক না ঘটাই ভালো। কিন্তু তারও এই নয় যে যারা এরকম বেআইনি সম্পত্তি পাহাড় বানিয়ে, যারা কালো টাকা গোপন করে নিচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে না। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। এবং এই যে বিপুল সম্পদ, তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, সাংসদ যে বিপুল সম্পদের মালিক হচ্ছে, সেই বিপুল সম্পদ কোথা থেকে তা জানার সম্পূর্ণ অধিকার জনগণের আছে। প্রশাসনের দায়িত্ব জনগণকে তা জানবার জন্য। আচ্ছা, সিপিএম সরকারে চলে গিয়েছে, বুদ্ধবাবু সবার সম্মানে ক্ষমতা থেকে সরিয়ে।
ওনাকে কখনো চোর চোর বলতে পারে। আমরা দেখেছি 4 তারিখের পর থেকেই মমতা ব্যানার্জির বাড়ি এবং অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে যেভাবে স্লোগান, চোর চোর স্লোগান, এটা বাংলায় একটা কলঙ্কিত অধ্যায় বলবেন কি? কেন বলবো? মণিবাবু চায়ের দোকানটা শান্তিনিকেতন বাড়ি হয়ে যাওয়াটাই তো হলো। নীল সাদা রঙের ডেলিভারি সেন্টার হয়ে যাওয়াটাই তো হলো। গোটা রাজ্যে যত ত্রিফলা আলো লেগেছিল সেই সমস্ত ত্রিফলা আলো অর্ডার একটা নির্দিষ্ট জায়গায় যাওয়াটাই তো হলো। ওই বাড়িতে কয়েক কোটি টাকা দামে এসকালেটর আর সেই ঐতিহাসিক ঝাড়বাতি বসাটাই তো কলঙ্কিত। কলঙ্কিত অধ্যায় তো ওই কতগুলো কলঙ্কিত অধ্যায় যখন সংঘটিত হয়েছে, যখন ওখানকার মানুষজন ওই বাড়ির পাশ দিয়ে যেতে পারবে, পাড়ার লোক পাশের বাড়ির লোককে ওই পথ অতিক্রম করতে হলে আইডেন্টিটি কার্ড নিয়ে, এইটা যখন পরিবেশ ছিল সেটাই তো কলঙ্কিত অধ্যায় ছিল। একজন সাধারণ সাংসদ, তার বাড়ির সামনে 300 জন সব সময়, এটাই তো কলঙ্কিত। তো এতগুলো কলঙ্কিত অধ্যায় 15 বছর ধরে সহ্য করবার পরে সেই মানুষ এই কলঙ্কিত অধ্যায় যিনি সৃষ্টি করেছিলেন তাকে যদি 4 বার চোর বলে, তাহলে সেটা কলঙ্কর কওচ হয় না। আচ্ছা, এই ভোটের পরে আমরা দেখলাম যখন তৃণমূল হেরে গেল, তৃণমূলের একাধিক নেতা বিজেপিতে নাম লেখানোর চেষ্টা করে। এদিকে সমীরবাবু বলেছেন আমরা এইভাবে কাউকে দলে নেব না। আপনার কি মনে হয় সিপিআইএম দলের কোন নেতা এমন আচরণ দেখিনি যে সিপিএম ছেড়ে বিজেপিতে যাবে বলছে? তৃণমূলের একাধিক নেতা বিজেপিতে যাওয়ার জন্য লাইন দিচ্ছে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? দেখুন, যে কোনো বিশেষ করে তৃণমূলের মতো আদর্শ এটা স্বাভাবিক। তৃণমূল দল বাড়িয়েছে, কংগ্রেসকে ফেল, কোথাও কোথাও আমাদেরও ফেল, এবং 2021-এ বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জেতা প্রার্থীদেরকেও তৃণমূল 77 জন জিতেছিল, 65 জন সংখ্যা 12 জন। কংগ্রেসের একজন জিতেছিল, বাইরন বিশ্বাস, সেটুকু দেখাতে পারে তাকে। সুতরাং এই যে খেলা তৃণমূল খেলে এসেছে, তো কোথায় ঠিক হলো যে খেলাটা তৃণমূল খেলে এসেছে সে খেলাটা সবসময় তৃণমূলই জিতবে? পৃথিবীতে তো এমন কোনো খেলা নেই যে খেলা যারা তৈরি করেছিল তারাই চিরকাল জিতেছে। হয় না? ক্রিকেট তো ইংরেজরা চিরকাল জিতেছে। এখন তো অ্যাসেজ টেস্টার ইংরেজরা অস্ট্রেলিয়াতে। খেলা যারা শুরু করেছিল খেলায় তারাই জিতবে। ফুটবল যে দেশে জন্ম নিয়েছে সেই দেশেই চিরকাল ফুটবল খেলায় জিতবে। হকি যে দেশে জন্ম নিয়েছে সেই দেশেই চিরকাল খেলায় জিতবে। যে দল জন্ম দিয়েছে সেই দলই চিরকাল দলবদলের খেলায়